চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাসনিম তাবাসসুম মনীষার কাছে। আবারও ফিরে এলাম তোমার কাছে। সকালটা তো খুব সুন্দর এবং আমার মনে হয় যে এক একজনের দিনটা তো এক এক রকম ভাবে শুরু হয়, শেষটাও হয় এক এক রকম ভাগে। কিন্তু তারপরেও দিনের প্রথম ভাগটাতে আমরা কিন্তু নির্ধারণ করে থাকি যে সারাটা দিন কি করব। দিনটা যদি খুব সুন্দরভাবে শুরু হয় তাহলে সারাদিন খুব ভালোভাবে কেটে যায়। তাই আজকের দিনটা সুন্দরভাবে শুরু করতে তোমার একটা গান দিয়ে আমরা শুরুটা করতে চাই। বলো, শুরুতে কি শোনাচ্ছ? রবীন্দ্রনাথের বাউলঙ্গের একটি গান করছি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারও। নয় কোবনে নয় বেজনে, নয় কো আমার আপন মনে, নয় কোবনে নয় বেজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারু, সেইখানে যোগ তোমার সাথে আমারও। সত্যি বলতে সঙ্গীত মানে শুভ্র, সঙ্গীত মানে সুন্দর, সেটা আমরা সবাই জানি। সকল সময় আমাদের গান শুনতে ভালো লাগে, কিন্তু এই যে রবি ঠাকুরের গানের প্রতি যে আমাদের অন্য রকম একটা ভালোবাসা হয় না, যে রবি ঠাকুরের গান যখন আমরা শুনি মনের মধ্যে যখনই যে অশান্তি থাকুক না কেন, সে অশান্তিটা না নিমেষে একদম প্রশান্তিতে রূপ নেয় যখন আমরা রবি ঠাকুরের গান শুনি। যদি শুরুতে জানতে চাই যে রবি ঠাকুরের গানের প্রতি, আমি যতটুকু জানি মনীষার একটা অন্যরকম ভালোবাসা রয়েছে, কিন্তু কেন, এই ভালোবাসার কারণটা কি? আসলে আমি যখন ছোট ছিলাম সব সময় রবি ঠাকুরের গানই আমার বাবা মা শুনতো। আচ্ছা, তো সেই থেকে আমারও ভালো লাগা তৈরি হয়ে যায় শুনতে শুনতেই। আর কেন যেন মন থেকে একটা ভালোবাসা জাগে আর কি। আচ্ছা, বাবা মা শুনতেন গান, কিন্তু বাবা মাকে কেউ গান কি করতেন? গানের মানুষ ছিলেন? বাবা মা শুনতেন গান, কেউ গানের মানুষ ছিলেন না। তাহলে বলা যায় যে একদম ছোট থেকে যেহেতু গান শুনতেন, তার মানে সংস্কৃতি কিংবা গানের প্রতি বা যে কোনো কিছুর প্রতি আমরা সাংস্কৃতিক পরিমণ্ডল বলতে যেগুলো বুঝি, গান নাচ, এটার প্রতি তাদের বোধহয় একটা অন্যরকম ভালো লাগা ছিল। হয়তো নিজেদের ভেতরে সেই স্বপ্নটা ছিল, সেটা হয়তো মেয়ের মাধ্যমে তারা পূরণ করেছেন। তো ছোট থেকে যদি একটু সাপোর্টের কথা জানতে চাই, যে কে বেশি সাপোর্ট করেছেন, বাবা নাকি মা? বাবা মা দুজনেই, মানে কেউ কম বেশি না, সবাই খুব পছন্দ করতো এবং বলতো যে তুমি গানই করো, এটাই ভালো হবে। আচ্ছা আচ্ছা, মানে নির্দিষ্ট কি বেঁধে দিয়েছিলেন কোনো তাদের পছন্দ, যে আমরা রবি ঠাকুরের গান বেশি শুনছি, তার মানে তোমাকে রবি ঠাকুরের গান করতে হবে বা অন্য রকমের গান করতে হবে, এরকম কোনো বাধা ধরা কিছু ছিল না? আসলে এটা আমারই ভালো লাগা যে আমি রবি ঠাকুরের গান করতে চাই। রেজওয়ানা চৌধুরী বন্যা, ওনার গান শুনতাম। তো এটা কোন সময়কার কথা বলছো? এটা ছোটবেলায়, তখন বয়স কত হবে, 4-5 এরকম। রবি ঠাকুরের গানের কোন বিষয়টার প্রতি ভালো লাগা বেশি কাজ করে? রবি ঠাকুরের আধ্যাত্মিক পর্যায়ে যে গানগুলো আছে, গীতাঞ্জলি পর্বের, সেই গানগুলো অনেক পছন্দ, কারণ উনি তো আধ্যাত্মিক কবি ছিলেন। তো ওনার আধ্যাত্মিকতার ভাবনা চিন্তা আমার মনে খুব সাড়া দেয় এবং আমি এটাই খুব পছন্দ করতাম। সবচেয়ে বড় ব্যাপার, রবি ঠাকুর সঙ্গীতের এমন কোনো শাখা নেই যেখানে কিন্তু তিনি বিচরণ করেননি। প্রত্যেকটা শাখায় তিনি স্বাক্ষর রেখে গেছেন, একদম বাউল থেকে শুরু করে স্বদেশ পর্যায়ে, অনুষ্ঠান পর্যায়ে, প্রত্যেকটা শাখায় তিনি বিচরণ করেছেন। কিন্তু আমার সবচেয়ে যে ব্যাপারটি ভালো লাগলো, যে সেই 4 কিংবা 5 বছর বয়সে একটা ছোট্ট শিশু রবি ঠাকুরের গান শুনছে, এবং সঙ্গীতের কি পরিমাণ ভালোবাসা তার ভেতরে থাকলে, বোধ থাকলে এবং সঙ্গীত বোদ্ধা থাকলে ছোট থেকে এই ভালোবাসাটা তৈরি করা যায়। এবার যদি একদম শুরুর কথাটা জানতে চাই, যে সঙ্গীত শেখার শুরুটা কি করে হলো? আমার একটা খালাতো বোন ছিল, সে আমার বাড়িতে আসতো, তো ও গান করতো।
আমাকেও হারমোনিয়াম কিনে দিয়েছিল, আমার বাবাকেও বলেছিল যে আচ্ছা, ও গান করলে তার মানে ভালো প্রথম হবে। হারমোনিয়ামটা পরিবারের বাইরে কেউ কিনে দিয়েছিল? আচ্ছা, তারপর থেকেই গান মানে ওই আপুর কাছেই একটু একটু শিখতাম। তারপর ভালো লাগা তৈরি হয়ে যায়, এভাবেই প্রথমটা শুরু আর কি। আচ্ছা, প্রথম কোন গানটা শেখা হয়েছিল সেটা? প্রথম গান হচ্ছে আই তবে সহচরী। সেটাও রবি ঠাকুরের গান। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রবি ঠাকুর রবি ঠাকুর। তারপর যদি প্রাতিষ্ঠানিক ব্যাপারটা জানতে চাই, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গুরু কারা ছিলেন? বাসায় গান শেখাতো একজন, ওনার নাম হচ্ছে সুমন কান্তি রয়, রবীন্দ্রসঙ্গীত শেখাতো বাড়িতে এসে। আর এমনিতে প্রতিষ্ঠান বলতে আমি আলাদা সেভাবে কোথাও শিখতাম না। আচ্ছা আচ্ছা, যদি সঙ্গীত গুরুর কথা জানতে চাই, তিনি যখন শেখাতেন তিনি কি রবি ঠাকুরের গানই শেখাতেন, নাকি মনীষার তখন খুব মনে হতো যে না আমি রবি ঠাকুরের গানই শিখবো তার কাছে, নাকি সব ধরনের গানই শেখা হতো ছোটবেলায়? উনি রবি ঠাকুরের গানই শেখাতো, আর আমি নিজেই শুনে শুনে শিখতাম অন্যান্য গানগুলো। আবার সঙ্গীতের দিকে যেতে চাই, পড়াশোনায় তো সঙ্গীত তোর করা হয়েছে তাই না, সরকারি সঙ্গীত কলেজ থেকে? জি। সেটা কিভাবে হয়েছিল, কার অনুপ্রেরণাতে, বা কে বলেছিলেন যে সঙ্গীত বিভাগে পড়াশোনা করো? এটা বাবা মা, তারপরে আত্মীয় স্বজন সবাই বলেছিল। আমি আসলে এটাকে সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকে বলেছিলেন দেখে, বা ভালো গান করতে পারছে মনীষা? জি। স্কুল কিংবা কলেজে সঙ্গীত অন্যরকম একটা সাবজেক্টের মতো হয়ে গেছে, আরো 10টা সাবজেক্ট যেমন থাকছে এটাও তেমন হয়ে গেছে, শুধু পরীক্ষাটা এখন হচ্ছে না, হয়তো হয়েও যেতে পারে। সেই দিক থেকে যদি যেহেতু সঙ্গীত বিভাগে পড়াশোনা করা হচ্ছে, কেমন দেখতে পারছো, যে আগ্রহ কেমন, বা তোমার যারা সহপাঠী আছে তাদের সংখ্যা কেমন দেখতে পারছো? সঙ্গীতের প্রতি এখন মানুষ খুবই আগ্রহী, তো আমি তাই দেখতেছি। ছোটরা বড়রা যারা গানের মধ্যেই আছে সবাই চায় যে এই কলেজে ভর্তি হই, যেভাবেই হোক মিউজিকেই পড়াশোনা করি। আরো একটা ব্যাপার, অনেকের মধ্যে অনেক সময় একটা ভ্রান্ত ধারণা থাকে যে সঙ্গীত বিভাগে পড়াশোনা করলে ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ তো অন্ধকার। অনেক বাবা মা হয়তো সেজন্য অনেক সন্তানকে পড়াশোনা করতে দেন না, স্বপ্নের জায়গা থেকে হয়তো তাকে পেছনে চলে আসতে হয়। কিন্তু ব্যাপারটা আমার যতটুকু মনে হয় যে একেবারেই ভুল ধারণা, কারণ সঙ্গীত বিভাগের ভেতরেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট থাকছে। ইংরেজি পড়তে হচ্ছে আলাদা করে, আমাদের বাংলা পড়তে হচ্ছে আলাদা করে, প্রাচীন বাংলা পড়তে হচ্ছে। উল্টো আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য সাবজেক্ট পড়ার পাশাপাশি গানটাকে আলাদা করে প্র্যাকটিক্যাল করতে হচ্ছে, তাই না? জি জি। আচ্ছা, সঙ্গীত তো একজন শিল্পীর স্বপ্ন, এবং মৌলিক গান শিল্পীর আরো অনেক বড় একটা স্বপ্নের জায়গা। যদি সেদিক থেকে কোনো প্ল্যানিং এর কথা জানতে চাই, কোনো প্ল্যান কি করা হয়েছে মৌলিক গানে? না, আসলে মৌলিক গানের কোনো প্ল্যানিং করি নাই, তবে আমি রবি ঠাকুরকে অনেক ভালোবাসি, তার গানও ভালোবাসি, তার গানগুলোই আমি রেকর্ড করতে চাই আর কি। মানে যে গানগুলো করা হবে শুরুর দিকে, মানে প্ল্যানিং কি করা হয়েছে যে এই সময়টাতে আমি শুরু করব এমন কিছু? এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, এই পরীক্ষা শেষ হলেই আমি এটার জন্য প্রস্তুতি নেব। সঙ্গীতের পাশাপাশি আমি জানি যে মনীষার ছবি আঁকার প্রতিও একটা অন্যরকম ভালোবাসা রয়েছে, একটু জানতে চাই সে সম্পর্কে। আসলে ছবি আঁকা নিজের থেকেই, ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালো লাগতো। তো পাশাপাশি যখনই একটু ফ্রি হতাম ছবি আঁকতাম, বিভিন্ন জিনিস তৈরি করতাম, যেমন শাড়িতে বুটিক্স করা, তারপরে ফেব্রিক্স করা, বাহ, এগুলো খুবই ভালো লাগতো এবং ছবি আঁকতাম। ছবি আঁকার বিষয়টা কি, আসলে সেটাকে আমি অত জানাতে চাই না যে আমি আঁকতে পারি, কিন্তু আমি ভালো লাগা মনের মধ্যে আছে। মনীষার সঙ্গে যখনই কথা হয়, মনীষাকে যখনই দেখি, আদ্যপান্ত সবকিছু হচ্ছে রবি ঠাকুর রবি ঠাকুর। অনেক অনেক শুভকামনা রইল, স্বপ্নের পথ ধরে অনেক দূর তুমি এগিয়ে যাও, তেমনটাই প্রত্যাশা করছি। বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা আমাকে এখানে আমন্ত্রণ করেছে এবং অনেক ভালো লাগলো, সারাদিন খুব ভালো কাটছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন রোড টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ঔপন্যাসিক অ্যালেক্স হেলির একটি উক্তি বলে বিদায় নিব আজ। তিনি বলেছেন, পরিবার হচ্ছে অতীতের সঙ্গে সেতু বন্ধন, ভবিষ্যতের সোপান। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।